ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনের সকল শ্রোতা বন্ধুদের শুভ মহালয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সকলকে ভালো রাখুন, সকলে ভালো থাকুন। আশা করছি এবছর সকলের পুজো খুব ভালো রকমভাবেই কাটবে। ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে 5 ঘন্টার সুদীর্ঘ একটি তন্ত্রভিত্তিক উপন্যাস। সমস্ত ডিটেলস গল্পের শেষে। ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনের আজকের নিবেদন কর্ণশীলের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প বাঘের মন্তর। লেখক কর্ণশীলের জন্ম পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে। পেশায় জিম ট্রেনার এবং ওনার, নেশায় লেখক। লেখালেখি শুরু করেন 2015 সাল নাগাদ। এর আগে ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনে আপনারা শুনেছেন কর্ণশীলের আরও 2টি গল্প, ত্রিরাত্রি ও ঋতুসংহার। ঋতুবাগ প্রকাশনী থেকে প্রকাশিত হয় লেখকের প্রথম বই ঠিক 12টা। লেখকের সাম্প্রতিকতম বই ত্রিত্রাস পুরাণ প্রকাশিত হয়েছে শপিজেন থেকে। আজকের গল্পটি শ্রদ্ধেয় প্রবাদ প্রতিম সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিরচিত বাঘের মন্তর গল্পের একটি রূপান্তর। লেখক কর্ণশীল মূল গল্পের শুধুমাত্র অবতারণাটিকে গ্রহণ করে পরিণতিকে চালনা করেছেন এক অন্য পথে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটি শ্রদ্ধার্ঘ হিসেবে এই গল্পটিকে একটি নতুন রূপ দেওয়ার দুঃসাহস দেখিয়েছেন লেখক কর্ণশীল। আপনাদের ভালো লাগলে এ প্রয়াস সার্থক। গল্পটি আমরা নিয়েছি বইচই থেকে প্রকাশিত লেখকের একক গল্প সংকলন ছায়া সপ্তক থেকে। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিকের গল্প বাঘের মন্তর। বাইরে বেশ শীত সেদিন। রায়বাহাদুরের বৈঠকখানায় বসে বেশ গল্প জমেছিল। আমরা অনেকেই ছিলাম। ঘন ঘন গরম চা ও পুলুরি মুড়ি আসতে আসর একেবারে সরগরম হয়ে উঠেছিল। রায়বাহাদুর অনুকূল মিত্র একজন মস্ত বড় শিকারী। আমরা কে তার কথা না শুনেছি। তার ঘরে ঢুকে চারদিক চেয়ে শুধু দেখবে মরা বাঘ ও ভালুকের চামড়া। বাঘের মুখ, ভালুকের মুখ বাঁধানো ঘরগুলো দেখে মনে হয় ট্যাক্সিডার্মিস্টের কারখানায় বুঝে এসে পড়লাম। কিন্তু সেদিন আর একজন প্রৌঢ় মতো লম্বা ভদ্রলোককে রায়বাহাদুরের অতি কাছে বসে থাকতে দেখে ও শিকার সম্বন্ধে 2-1টি কথা বলতে শুনে বেশ অবাক হয়ে গেলাম। রায়বাহাদুরের সামনে শিকারের কথা বলে এমন লোক তো আজ অব্দি দেখিনি। যে অনুকূল মিত্র জীবনে 30টি রয়্যাল বেঙ্গল, 15টি লেপার্ড মেরেছেন, ভালুক, বুনো শুয়োরের তো লেখাজোখাই নেই। এছাড়া আছে গন্ডার, বাইসন, অজগর, পাইথন, কাক, বক, হাঁস তো আছেই। এ হেন রায়বাহাদুরের পাশে বসে শিকারের কথা বলা, না, লোকটি যে কে বড় কৌতূহল হলো জানবার। উপেনবাবু মানে আমাদের উপেন মাইতি আপন মনে চা খেয়েই চলেছেন। তাকে দেখে বললাম, উপেনবাবু, ওই যে ওই লোকটি, ওটি কে? উপেনবাবু যেন হঠাৎ ভয় পেয়ে বলে উঠলেন, কই কে? আরে ওই যে যিনি ধুতি পাঞ্জাবি পরে অনুকূলবাবুর পাশে বসে আছেন, বেশ বয়স্ক দেখতে, লম্বা চওড়া। উপেনবাবু আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি চীনা বা আরবি ভাষায় কথা বলছি। আমি চুপ করে গেলাম। তারপর অনুকূলবাবুর দিকে তাকিয়ে দেখি সেই লোকটি আর নেই। অনুকূলবাবু হাত নেড়ে নেড়ে সারান্ডা জঙ্গলে কুমির মারার বিবরণ দিচ্ছেন। আমি আর কিশোরী চিড়ে খইয়ের মোয়া চিবুতে চিবুতে তারানাথের কথা শুনছিলাম। তারানাথের মনটা আজকাল কেমন যেন মিয়ে এসেছে।
আগের মতো গল্প বলেন বটে, কিন্তু গল্পের মোড়ে মোড়ে যেমন চোখ উজ্জ্বল হয়ে উঠত আগে, বা শিরদাঁড়া টান টান হয়ে উঠত, তেমন আর দেখি না। গল্প বলতে বলতেই মাঝে মাঝেই চুপ হয়ে যান, আনমনে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকেন। বুঝতে পারি বার্ধক্যজনিত ঔদাসীন্য ক্রমশ পেয়ে বসেছে। ওদিকে বাইরে থেকে কিন্তু কিছু বোঝার উপায় নেই, সেই অটুট স্বাস্থ্য, টানটান চামড়া। কিশোরী বলল, ঠাকুরমশাই, একটু চা টায়ের ব্যবস্থা করলে হয় না? আপনি একটা পাত্র দিন দেখি আমাকে। মোড়ের মাথায় এলাচ টেলাচ দিয়ে বেশ চা করে, নিয়ে আসি। কি বলো হে? শেষ প্রশ্নটি আমাকে। আমি মাথা নেড়ে সায় দিলাম। তারানাথ এগুলো বোঝেন। আমাদের যে ধোঁয়া টানার উসখুসুনি বেড়েছে তা তিনি বুঝলেন। কোনো কথা না বলে ভিতর বাড়ি থেকে একটা অ্যালুমিনিয়ামের কেটলি এনে দিলেন। তারপর বললেন, তেলে ভাজা পাওয়া গেলে চারটি এনো তো। মিনিট 20 লাগলো আমাদের ফিরে আসতে। শালপাতার ঠোঙাটি তারানাথের হাতে দিয়ে দেখি তিনিও বেশ বড় একটি বাটিতে আচারের তেল দিয়ে জবজবে করে মুড়ি মেখে রেখেছেন। পাশে একটি ছোট্ট প্লেটে তেল চুকচুকে কাঁচা লঙ্কা। একটি বেগুনি হাতে নিয়ে তারানাথ বললেন, নাও নাও নাও, এবার শুরু করো। তার মুখটা প্রসন্ন দেখলাম। বুঝলাম মানুষটির আসল রোগ একাকিত্ব। এ বয়সে এটি খুব চাড়া দেয়। নিজেদেরই মাঝে মাঝে বুকটা হা হুতাশ করে ওঠে। তারানাথ তো একেবারে ঘরকুনো। আমি বললাম, মাঝে মাঝে মাঠে গিয়ে খেলা দেখলেও তো পারেন। তারানাথ হেসে বললেন, যা খেলা দেখেছি এককালে, এতে আর নতুন করে মন বসবে না। ওসব কিছুই নয় হে, বুঝতে পারছি। রাত শেষ হয়ে আসছে। গায়ের চামড়া দেখে বোঝো না কেমন সাদাটে হয়ে আসছে। সব অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত আর রক্ত পৌঁছচ্ছে না। এমন হয় বুঝি আমি। জানোই তো, মধুসুন্দরী দেবীর আশীর্বাদে আমি এসব বুঝতে পারি। আমি জানি তারানাথ তত্ত্বালোচনা বা মধুসুন্দরী দেবী নিয়ে পড়লে আর রক্ষে নেই, দিন কাবার। তাই তাড়াতাড়ি করে বললুম, অনুকূল মিত্রের বাড়ির বৈঠকখানায় আপনি আড্ডা দিচ্ছেন, চপ ফুলুরি খাচ্ছেন, ব্যাপারটা ঠিক বুঝলাম না তো। মানে মজলিসি লোক তো আপনি কোনো কালেই নন। তবে তোমাদের সঙ্গে সময় কাটাই কি করে? আমি হেসে বললুম, আমরা তো আপনার ঘরের লোক। দেখলাম এক চিলতে হাসি খেলে গেল বৃদ্ধের মুখে। তা সেবার গিয়ে পড়েছি দক্ষিণবঙ্গে। সুন্দরবন না হলেও সে খুব একটা দূরেও নয়। তখনও মধুসুন্দরী দেবীর দেখা পাইনি। বুঝতেই পারছ, ছোটখাটো দু একটা ক্ষমতা যা দেবী দিয়েছিলেন সেগুলোও তখনও করায়ত্ত হয়নি। শুধু আমাদের গ্রামের সেই সাধু মনে পড়ে, তাঁর আশীর্বাদে আগাম বিপদ কিছু কিছু বুঝতে পারি। যোগ্য গুরুর খোঁজে ঘুরে বেড়াই যত্রতত্র। ভয়ও হয় মাঝে মাঝে, মাতু পাগলির মতো কারো পাল্লায় না পড়ে যাই আবার। যাও, রায় বাহাদুরের জমির একটা অংশ থেকে বন শুরু হয়েছে, যদিও সেটি জমিদার বাড়ি থেকে বেশ দূরে। রায় বাহাদুরের পোষ্য নেহাত কম নয়। তাতে সব জাতের লোকই রয়েছে। কেউ পালোয়ান, কেউ শখের চিত্রশিল্পী, আবার কেউ কেউ আমার মতো ঘর পালানো বাউন্ডুলে। অনুকূলবাবু লোক ভালোবাসেন, অশেষ সম্পত্তি, টাকা করি, দ্বার পরিগ্রহ করেছেন, কিন্তু সন্তান আদি নেই। শিকার আড্ডা জমিদারি করেই কেটে যায়। মূল জমিদার বাড়ির বিশাল বাগানের পশ্চিমের অতিথিশালায় খান বিশে ঘর রয়েছে। তার একটিতে আমি সেবায় রয়েছি দিন তিনেক।
খুব বেশি চেনা কেউ নেই। উপেনবাবু অনুকূলবাবুর ভাইয়ের ছেলে মেয়েদের পড়ান, আর ঠিক আমার পাশের ঘরটিতে থাকেন বলে মুখ চেনা। যা হোক, রাতের আড্ডা ভাঙতে প্রায় 9টা বাজল। সবাই চলে গেলে আমি রায়বাহাদুরকে বললাম, রায়বাহাদুর, এবার যে আমাকে অনুমতি দিতে হবে। বেশ অনেকদিন আপনার আতিথ্যে আরামে কাটলো। তিনি অবাক হয়ে বললেন, ঠাকুর মশাই, সেবায় কি কোনো ত্রুটি হয়েছে? আরে না না, সে কথা নয়। আসলে বসে বসে খাচ্ছি দাচ্ছি, আয়েশ করছি, এমনটা তো বাড়িতে বসেও বেশ হতো। তবে আর ঘর ছেড়ে বেরোনো কেন? অনুকূলবাবু মাথা নিচু করে কিছু ভাবলেন, তারপর মুখ তুলে বললেন, তাহলে আর কি করে আটকাই ঠাকুর মশাই? দেখুন আপনার কবে সুবিধা হয়, সে মতো না হয় ব্যবস্থা করে দেবক্ষণ। বৈঠকখানায় ঝাড়বাতির উজ্জ্বল আলো। অনুকূলবাবুর মুখের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। তার পেছনের দেওয়ালে 2টো টিকটিকি ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ তারা খসে পড়ল মেঝেতে, আর ঘরের বিভিন্ন কোণ থেকে চাপ চাপ অন্ধকার কুণ্ডলি পাকিয়ে দেয়াল বেয়ে উঠতে লাগলো। আমার দৃষ্টি অনুসরণ করে অনুকূলবাবু চট করে পেছনটা একবার দেখে নিলেন। তারপর আমাকে বললেন, অমন করে কি দেখছেন ঠাকুর মশাই? আমি জানতাম আমি যা দেখছি তার পক্ষে তা দেখা সম্ভব নয়। যতটা সম্ভব স্বাভাবিক গলায় বললাম, আপনি শিকার ছেড়েছেন ক বছর হলো? বছর তিনেক তো হবেই। আমি না থাকাকালীন যদি কোনো শিকারের পরিস্থিতি ঘনিয়ে ওঠে, দয়া করে যাবেন না। অনুকূলবাবুর কথায় ভয়ের ছাপ পড়ল। এখন তো আর শিকার করি না, কিন্তু মানুষ খেকোর খবর পেলে প্রজাদের জন্য তো আবার। আচ্ছা, আপনি ঠিক কি বুঝতে পারছেন বলুন তো? তাকে বুঝিয়ে বলার মতো কিছু ছিল না, বললেও তিনি বুঝতেন না। তাই তাকে শুধু কিছু সাবধান বাণী দিয়ে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। জমিদার বাড়ির গাড়ি বারান্দা থেকে আমার ঘরে পৌঁছতে একটা ছোট পুকুর পড়ে, শখের পুকুর আর কি। বাঁধানো ঘাট, আর তার পাশে লতানে কিছু ফুল গাছ। মাধবীলতা, লজ্জাবতীও রয়েছে, বেশ সাজানো আর পরিষ্কার। হঠাৎ মনে হলো বাঁধানো ঘাটে কিছুক্ষণ বসে যাই। চাঁদ উঠে এসেছে মাঝ আকাশ বরাবর। গরম তো নেই, শেষ হেমন্তে বেশ ঠান্ডা। পুকুরের ওপারে কুয়াশাও জমেছে পাতলা পর্দার মতো। বেশ লাগছে জায়গাটা। পেছন থেকে একটা মৃদু গলা খাকারি শব্দ শুনে ঘুরে তাকালাম। সেই ভদ্রলোক। সন্ধেবেলায় অনুকূলবাবুর পাশে বসে শিকার নিয়ে গুরুগম্ভীর আলোচনা করছিলেন যিনি। আমাকে বললেন, ঠাকুর মশাই, অনুমতি করলে পাশে বসতে পারি? আমার মনে হলো লোকটা যেন আমারই জন্য পথের পাশে কোথাও অপেক্ষা করেছিল। বললাম, বিলক্ষণ বিলক্ষণ, বসুন। লোকটি খুব খুশি হয়ে পাশে বসে বলল, অধমের নাম ময়ান পুরকাইত। আপনি যে ঘরে আছেন তার 3-4টে ঘর উত্তরে আস্তানা। আপনার তো শিকারের ব্যাপারে খুব ভালো জ্ঞান দেখছি। তা বলতে পারেন, তবে ওতে আমার নিজের বিশেষ হাত নেই। আমার মেয়ের কল্যাণেই সব। হ্যাঁ, মেয়ের কল্যাণে মানে? মানে আপনি বলতে চাইছেন আপনার মেয়ে শিকারে খুব পারদর্শী ছিলেন?
তা একরকম তো বটেই। তবে আজ রাত হয়েছে, ঘরে চলুন। রায় বাহাদুরের কল্যাণে অঞ্চলে বাঘের উপদ্রব নেই বটে, তবে হেমন্তকালের হিম পড়ে অসুখ বাঁধানোটা কাজের কথা হবে না। এই বলে লোকটি যেমন নিঃসাড়ে এসেছিল তেমনই চুপচাপ উঠে চলে গেল। উপরে জোলো হাওয়ায় বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল বটে। ঘরের দিকে রওনা দিয়েছি, এমন সময় লক্ষ্য করলাম বেশ কিছু গেঁয়ো লোক মশাল টশাল নিয়ে একেবারে গাড়ি বারান্দার নিচটায় হাজির হয়েছে। এ অঞ্চলে মানুষ দুই কারণে রাতে আলো জ্বালিয়ে বেরোয়, কোনো উৎসবে বা কোনো বিপদে পড়লে। এক্ষেত্রে দ্বিতীয়টিরই সম্ভাবনা বেশি। নায়েব বিষ্ণুপদ চুপ করে দাঁড়িয়ে আছেন একপাশে, অনুকূলও রয়েছেন। জড়ো হওয়া লোকগুলো খুব উত্তেজিতভাবে হাত নেড়ে কিছু বলতে লেগেছে। আমার মনে হলো কেউ নিশ্চয়ই আমার গৃহবন্ধন করে রেখেছে, তাই কিছুতেই আর নিজের ঘরে ঢোকা হচ্ছে না, এদিক ওদিক ঘুরেই যাচ্ছি। যাই হোক, পায়ে পায়ে আবার জমিদার বাড়ির গাড়ি বারান্দায় এসে দাঁড়ালাম। অনুকূলবাবু এতক্ষণ কালি মুখে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে হন্তদন্ত হয়ে এগিয়ে এলেন। দেখুন দেখি ঠাকুর মশাই, এদের কি অন্যায় আবদার। কেন, কি হয়েছে? ভিড়টার বেশিরভাগই গরিব গুরব প্রজা, চাষি বা জেলে শ্রেণীর লোক। তাদের মধ্যে মাতব্বর গোছের একজন হাত জোড় করে এগিয়ে এলো। বাঘে বেশ কয়েকটি গরু ছাগল মেরেছে, তখন আমরা আসিলাই, কিন্তু কিন্তু আজ একটি জোয়ান ছেলেকে একেবারে গ্রামের মাঝখান থেকে টেনে নিয়ে গেল। আমরা ভয়ে আতঙ্কে একেবারে মিয়ে পড়েছি। রায় বাহাদুর আমাদের বাপ মা, তিনি না বাঁচালে আমরা কোথায় যাই বলুন তো ঠাকুর মশাই। সন্ধেবেলায় তাহলে যে অমঙ্গলের ছায়া দেখেছিলাম তা অমূলক নয়। তবে জমিদার প্রজার খাজনা যখন আদায় করে, নীতিগতভাবে তাদের রক্ষা করার কর্তব্য আপনিই জমিদারের ঘাড়ে অসায়। এটা তো কোনো বিপদের মধ্যে পড়ে না। তবে কি আমি ভুল দেখলাম? সবাইকে আপ্তবাক্যে বিদেয় করে অনুকূলবাবুকে বললাম, আপনি ঘাবড়াবেন না, এমনিতেও বন্দুক আপনার কথা শোনে, দু একবার ঝালিয়ে নিলেই হবে। অনুকূলবাবু এবার দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে চিৎকার করে উঠলেন, আপনি বুঝতে পারছেন না ঠাকুর মশাই, আমি বাঘ মেরেছি বটে, তবে একটিও ন্যায় মৃগয়া নয়। বাঘের মন্তর ছাড়া আমি বাঘ মারতে পারি না। কথাটা শুনে আমার মাথাটা যেন ঘুরে উঠল। আমি আশ্চর্য হয়ে বললাম, বাঘের মন্তর? অনুকূলবাবু কাঁপতে কাঁপতে একটা মোটা থাম ধরে বসে পড়লেন। তখনও বড় বড় সদাকরি জাহাজ কলকাতায় নোঙর ফেলত। মাস দুয়েক কি তিনেক সেখানে বাঁধা থাকত। বাইরের দেশের জিনিসপত্র দূরে দূরে ছড়িয়ে যেত ফরে আর পাইকারের মাধ্যমে। আর কিছু লোক ছিল যারা বিভিন্ন শহর গ্রাম থেকে কম দামে জিনিস কিনে জাহাজের কাছে চড়া দামে বিক্রি করত। সুন্দরবন আমার জমিদারি, মানে কমলাপুরের কাছে হয়, গঙ্গার অববাহিকারও খুবই কাছে। নদীর গভীরতা প্রায় নেই বললেই চলে। সাগরের জোয়ার ঢুকলে বা একটু বেশি বৃষ্টি হলে জল উপচে পারে উঠত। জল নেমে গেলে এই এক হাত লম্বা লম্বা বাগদা চিংড়ি নিচু জমিতে পাওয়া যেত। গ্রামের কিছু লোক সেই মাছ নিয়ে পাইকারকে সাধারণ দামের চেয়ে অনেক বেশি উঁচু দামে বিক্রি করত। ওটির নাকি আবার আরব না আডেনে বিশেষ চাহিদা। পলাশলোচন সে সময় থাকতো কমলপুরে। কাজকর্ম সে বিশেষ জানত না বা জেনেও কাজ করত না।
বনিবাজারে একা একা ঘুরে বেড়াতো, আর মাঝে মাঝেই দূরে কোথাও উধাও হয়ে যেত, আবার মাস 2 পরে ফিরে আসতো। খানিক থেমে কিছু একটা ভেবে নিয়ে অনুকূলবাবু আবার বলতে শুরু করলেন। আমার তখন অল্প বয়স, মাথার উপর বাবা কাকারা রয়েছেন, জমিদারির গুরু দায়িত্ব ঘাড়ে এসে পড়েনি তখনও। বন্দুক হাতে জলায় পাখিটাকে শিকার করি। 2-1 বার বড় বনে ঢোকার চেষ্টা করিনি এমন নয়, তবে বড় বাঘের ডাকে নাড়ি ছেড়ে যাওয়ার উপক্রম হতেই পালিয়ে এসেছি। আর যা বুঝেছি, বাঘ শিকার বা সুন্দরবনের মতিগতি বোঝা আমার কম্য নয়। একদিন পলাশলোচন হঠাৎ করে আমার কাছে হাজির। উস্কো খুস্কো চুল, চোখ লাল, একেবারে সার্থক পলাশলোচন। কোন রকম ভূমিকা না করেই বলল, ছোট কথা, আপনি শুনেছি বাঘ মারতে ভারী উদ্গ্রীব হয়েছেন। আমি বাঘের মন্তর জানি। বলুন, বড় বনে কবে ঢুকবেন? প্রথমে ভাবলাম পলাশলোচন কোনো কারণে পাগল বা উদ্ধত হয়েছে, দিই তাড়িয়ে। তবে তার চোখের দিকে তাকিয়ে চুপ করে গেলাম। তার হাবভাব, পোশাক পাগলের মতো, কিন্তু চোখে একটা অসহায় আরতি। আর পাগলের চোখ যেমন হয়, জলজলে, দৃষ্টি খাপছাড়া, এ তেমনটা নয়। বললে বিশ্বাস করবেন না ঠাকুরমশাই, বা আমাকেও পাগল ঠাউরাবেন। পলাশলোচনের চোখ দেখে আমার মনে হলো তার কাছে এক বহুমূল্য জিনিস রয়েছে, আর বিশেষ করে তার জন্যই সে উচ্চাটন হয়েছে। সে যেন সেটি না পারে ফেলতে, আর নাই বা পারে রাখতে। আমি রাজি হয়ে গেলাম। বললাম, যদি কাজ হয় তার খাওয়া পড়ার দায়িত্ব আমার। পলাশলোচন চলে যাচ্ছিল। আমার কি মনে হলো, জিজ্ঞেস করলাম, সে মন্ত্রটি একবার শোনা যায় কি? হোঁচট খাওয়া ঘোড়ার মতো সে থমকে দাঁড়ালো, ভারী অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ, এখন তো মনে নেই, পরে বলবো। আমি আর বিশেষ কিছু বললাম না। আসলে সুন্দরবনের বিভিন্ন বাউলির সম্বন্ধে যা শুনেছি, সারা জীবন মন্ত্রতন্ত্রে বিশ্বাস না হওয়ার কোনো কারণ ছিল না। আর জানেনি তো, বড় বনে যা ঘটে সব প্রাকৃতিক নয়, আর এ কথা সাহেব সুবরাও মেনে নিয়েছেন। আমি তাকে বললাম, ঠিক আছে, সামনের শুক্লা ত্রয়োদশীতে। সে একদিন হলেই হলো। বলে পলাশলোচন চলে গেল। আমি অবাক হয়ে ভাবলাম, এ কেমন আশ্চর্য শক্তিশালী মন্ত্র! শনি, মঙ্গল, অমাবস্যা, পূর্ণিমা বলে কিছুই নেই যার, যে কোনো দিন হলেই হলো। পলাশলোচনের কথায় সায় দিলাম বটে, তবে মনটা ছ্যাঁক ছ্যাঁক করতে লাগলো। এখন যেমন গুচ্ছের শিকড়ে বন্দুক বেরিয়েছে, তখন তো এত দেখিনি। বাবার 2টো আর মেজ কাকার একটা বড় বাঘ মারার বন্দুক ছিল, উইনচেস্টারের। সবে বাজারে এসেছে, তুখোর জিনিস। আমি হাত তুলে অনুকূলবাবুকে থামিয়ে দিলাম। রায়বাহাদুর, বন্দুকের কথা থাক, ও আমি বুঝিও না, আর শোনার ইচ্ছেও নেই। আপনি বরং শিকারের রাতে কি কি হলো তা বলুন। অনুকূলবাবু অন্ধকার উঠোনের দিকে তাকিয়ে চুপ করে গেলেন। আমার মনে হলো কেউ যেন সাত করে অন্ধকারে লুকিয়ে পড়ল। অনুকূলবাবু ঠান্ডা গলায় বললেন, ঠাকুরমশাই, ঘরে চলুন। বেশ রাত হয়েছে, তাও গৃহস্বামীকে বিপদে ফেলে চলে যাওয়াও যাবে না। আমাদের গ্রামের সেই সাধুর কাছে আমি অঙ্গীকারবদ্ধ। অগত্যা ঘরে যেতেই হলো। একটা কথা বলে রাখি, খানিক আগে অন্ধকারে লুকিয়ে পড়া সেই লোকটিকে আমি চিনেছি। অন্ধকারের দিকে সরে যাওয়ার ঠিক আগে তার মুখটি আমি দেখে ফেলেছিলাম। সে লোক কিছু আগেই আমার সাথে পুকুর পাড়ে বসে খোশ গল্প করেছে।
একটু খটকা লাগলো। জমিদারের আশ্রিত হয়েও আশ্রয়দাতার ব্যক্তিগত ব্যাপারে এত আগ্রহ কেন তার? জন্তু জানোয়ার সাধারণত লোকজন এড়িয়ে চলে বা খুব বিপদে না পড়লে জনসমক্ষে আসে না। তবে সুন্দরবনের বাঘের ব্যাপারটা আলাদা। পৃথিবীর শিকারীর কোনো নিয়মেই তাকে মাপা যায় না। তার উপর সে বাঘ যদি মানুষ খেকো হয় তো কথাই নেই। লোকজনের তোয়াক্কা তো সে করেই না, উপরন্তু দলের মধ্যে থেকে কখন যে শিকার তুলে নিয়ে যাবে আপনি ঘুণাক্ষরেও তার টের পাবেন না। জনাদুয়েক লোক নিয়ে যখন বনে ঢুকলাম, চাঁদ মাথার উপরে উঠেছে। দিলচাঁদ আর সুখেন আমার শিকারের সঙ্গী। আগে ছোটখাটো শিকারেও তারা আমার সঙ্গী হয়েছে। বন্দুকের ব্যাপারে মোটামুটি বোঝে তারা। তবে সুন্দরবনে পাকা শিকারিও যা, আনারিও তাই। কপালে মৃত্যু থাকলে তা খণ্ডানোর সাধ্যে অতি বড় তুখর বন্দুকবাজেরও নেই। যতটা সম্ভব নিঃসারে চলেছি। শুকনো পাতা হেমন্তের শিশিরে ভিজে রয়েছে, তাই শব্দ কিছু কম হচ্ছে পায়। পলাশলোচন বিকেল বিকেল এসে বিদায় নিয়ে গেছে। সে মাচার কাছাকাছি কোথাও তার গুপ্ত কাজকর্ম সেরে মাচায় এসে বসবে। কষাটে মিঠে একটা গন্ধ পাচ্ছি হাওয়ার। রাত চড়া দুটো পাখি বা বাদুর ডানা ঝাপটে উড়ে গেল। চাঁদ তারা প্রায় দেখাই যায় না, শুধুমাত্র উৎসাহহীন ক্ষীণ জ্যোৎস্না পড়ে আছে টুকরো টুকরো সাদা তুলোর মতো। বন এতই ঘন। চাঁদের আলোয় মোটামুটি পথ চিনে যখন মাচার কাছে পৌঁছালাম, দেখি পলাশলোচন আগে থেকেই সেখানে হাজির। আমাদের দেখে সে এগিয়ে এলো, ফিসফিস করে আমাদের বলল, নির্ভয় মাচায় উঠে পড়ুন। বাঘ দেখলে শুধু মাথা ঠান্ডা করে গুলিটা চালাবেন। তবে মনে রাখবেন, দ্বিতীয় বাঘটাকে গুলি করবেন, প্রথমটাকে নয়। খুব সাবধান, নইলে মহা সর্বনাশ হবে। আমার মনে তখন প্রশ্ন জাগার মতো অবস্থা নয়। সবকিছুই কেমন যেন আশ্চর্য ঠেকছে। নিস্তব্ধ বনতলি, ভিজে ভিজে ঘাসের গন্ধ মিলে অপার্থিব এক অবস্থা। গাছের খাঁজে পা দিয়ে দিয়ে মাচায় উঠে বসলাম। এটা একটা সুন্দরী গাছ। মাচার লাগোয়া গামহার গাছের মোটা গুড়িটায় পিঠ দিয়ে বসলে পিছন দিকটা বেশ সুরক্ষিত। সেটির আবার নিচের দিকে ডালগুলো ছাঁটা, যাতে অন্য কোনো বাঘ ডালপালা বেয়ে উঠতে না পারে। সামনের ফাঁকা জায়গাটায় চাঁদের আলো এসে পড়েছে। স্পষ্ট দেখা যাচ্ছে ঘাসের মাথায় শিশিরের ঝলমলানি। উল্টো দিকের গাছগুলো সারি সারি দাঁড়িয়ে আছে নিথর হয়ে। দু একটা ভয় পাওয়া হরিণ আর ঝিঝির ডাক ছাড়া অন্য কোনো শব্দ শোনা যায় না। হঠাৎ আমি একটা বুনো গন্ধ পেলাম, বাঘের বোটকা গন্ধ। কিন্তু তারই সঙ্গে একটা আশ্চর্য মিষ্টতার গন্ধ মিশলে, যা নিজে না অনুভব করলে বলে বোঝানো যায় না। দিলচাঁদ মৃদু গলা খাঁকারি দিতে গিয়েও থমকে গেল। বিদ্যুতের মতো আলোকিত ফাঁকা জায়গাটায় পার হয়ে গেল একটা ধবধবে সাদা মেয়ে। সে সম্পূর্ণ নগ্ন। একপাল শিয়াল ডেকে উঠল ফেউ ফেউ করে। গাছে গাছে হুটোপুটি শুরু করে দিল বাঁদরের দল। দিলচাঁদ আর সুখেন আমার গা ঘেঁষে এলো। পলাশলোচন ফিসফিস করে বলল, এইবার সাবধান, দ্বিতীয় বাঘ। মেয়েটি যেই দিকে ছুটে গিয়েছিল সেই দিক থেকে একটা বাঘ মন্থর গতিতে আলোকিত ফাঁকা জায়গাটিতে প্রবেশ করল। খুব আশ্চর্য চলাফেরা তার, অনেক ঘরের পোষা বিড়ালের মতো। মাচার দিকে জল জলে হলুদ চোখ দিয়ে একবার তাকালো। আমার বুকটা কেঁপে উঠল এক অজানা আশঙ্কায়। বাঘটার মধ্যে কিন্তু আক্রমণাত্মক কিছুই দেখা গেল না। হালকা পায়ে ফাঁকা জায়গাটায় ঘুরতে ঘুরতে খুব মৃদু ডাক ছাড়তে লাগলো। পলাশলোচন বারবার হাতের মুঠো খুলতে আর বন্ধ করতে লাগলো, ঠিক যেন
কোনো প্রক্রিয়ার ফল দেখার জন্য সে উত্তেজিত উন্মুখ হয়ে আছে। এমন সময় খুব কাছে এক ভৈরব হুঙ্কার শুনতে পেলাম। ঘন ঘন আমার হাত থেকে বন্দুকটা আরেকটু হলেই পড়ে যাচ্ছিল। বনের গভীরে নিঝুম জ্যোৎস্না রাতে বাঘের ডাক যে না শুনেছে সে ওই ভয়াবহতা বুঝতে পারবে না ঠাকুর মশাই। দিলচাঁদ আর সুখেনের কোনো সার নেই। তারা সজ্ঞানে আছে না জ্ঞান হারিয়েছে তা বোঝার কোনো উপায় নেই, কারণ আমার অবস্থাও খুব একটা ভালো নয়। যেদিক থেকে প্রথম বাঘটি এসেছিল তার উল্টো দিকের গাছের আড়াল থেকে আরেকটি বিশাল বাঘ বেরিয়ে এলো। প্রথম বাঘটি সেটির দিকে একবার তাকিয়ে তুলকি চালে চক্রাকারে ঘুরতে লাগলো। বিশাল আকার দ্বিতীয় বাঘটি নিঃশব্দে দৌড়ে এসে আলতো করে প্রথমটির ঘাড়ে কামড়ে ধরল। মৃদু গোঙানি জাগলো দুটি পশুর মধ্যেই। পলাশলোচনের দিকে তাকিয়ে দেখলাম তার চোখ উন্মাদের মতো জল করছে। উত্তেজনার তারসে সে হাঁটুর ভরে দেহটা তুলে ধরেছে আর বিন্দু মাত্র শব্দ না করে দু হাতে তালি বাজাচ্ছে। কি বলবো ঠাকুর মশাই, আমার বুকটা শুকিয়ে এলো। এমন মূর্তি, এমন মানুষ আমি কোনোদিন দেখিনি। সামনের দুটি ভয়ানক বাঘের চেয়ে পলাশলোচন আমার কাছে বেশি ভয়ের বস্তু হয়ে দাঁড়ালো। মৃদু গোঙানির শব্দে ঘোর লাগা ভাবটা কেটে গেল। বাঘ দুটি প্রবল সঙ্গমে রত হয়েছে। তাদের রমণের শীতকারে জ্যোৎস্না যেন আরো মায়াবী হয়ে উঠল। পলাশলোচন আমাকে গুলি চালানোর ইশারা করল। হাসি হাসি মুখে মৃদুস্বরে উচ্চারণ করল, পিছনের বাঘটি, সাবধানে। আমার নিজের কোনো হুঁশ ছিল না, কোনো প্রস্তুতি ছিল না। পুতুলের মতো লোডেড উইনচেস্টারটি হাতে তুলে নিয়ে সঙ্গমরত পুরুষ বাঘটির ডান কানের একটু উপরে গুলি চালালাম। একটুও শব্দ না করে ছিটকে পড়ল হতভাগ্য। একটুও নাড়াচাড়া করল না একবারের জন্য। মেয়ে বাঘটি মৃতদেহের কাছে গিয়ে তার মুখটি দুবার শুকল। তারপর পুরুষ বাঘটির পিছনের দু পায়ের ফাঁকে মাথা নামিয়ে কামড়ে ধরল। এক টানে কিছু একটা ছিঁড়ে নিয়ে আমাদের মাথার দিকে তাকালো। লাল হলুদ চোখ। আমার বুক চিরে একটা আর্ত চিৎকার বেরিয়ে এলো। পলাশলোচন হেসে উঠল, প্রচন্ড জোরে খলখল করে হাসি। পাখি, বাঁদর, শেয়ালের দল যেন এবং ছেড়ে দূরের কোনো বনে পালিয়ে গেছে। নিশ্চুপ জীব জগৎ। পলাশলোচনের হাসি থামলে আমার চোখ আবার ওই সামনের ফাঁকা জায়গাটায় পড়ল। পুরুষ বাঘের দেহটা পড়ে আছে লাল লাল ছায়া ছায়া জ্যোৎস্নায়। অন্য বাঘটি উধাও। মিনিট 10 পরে আমরা মাচা থেকে নামলাম। বনতল যেন শ্মশান ভূমির মতো নিস্তব্ধ। কুয়াশা এত গাঢ় যে চলতে গেলে মুখ ভিজে যাচ্ছে। গাছের ফাঁকে ফাঁকে কুয়াশার আঁকা বাঁকা পথ অনেক দূর চলে গেছে। আর সেই পথ বেয়ে যেন মায়া বাঘিনী হারিয়ে গেছে অজানা মায়ালোকে। আমাদের বিস্ময়ের তখনও শেষ হয়নি ঠাকুর মশাই। আমরা 4 জন গুটি গুটি পায়ে বাঘের দেহটির কাছে এলাম। ডান দিকে কাত হয়ে পড়ে আছে। আলো ফেলে দেখলাম সেদিকের মাথার কাছটা রক্তে ভেসে যাচ্ছে। টর্চের আলো বাঘের শরীর বেয়ে পায়ের কাছে এসে থামল। বিরাট বাঘ, কিন্তু এ কি? পেছনের 2 পায়ের ফাঁক দিয়েও গল গল করে রক্ত বেরিয়ে আসছে। কিন্তু আমি তো একটাই গুলি করেছি। পায়ের কাছে তো রক্ত থাকার কথা নয়। রাইফেলের বাঁটটা দিয়ে বাঁ পাটা একটু সরাতেই আমার কোমর থেকে তলপেট জড়িয়ে একটা অসহ্য ব্যথা ছড়িয়ে পড়ল। গুলিয়ে উঠল পাকস্থলী। হতভাগা বাঘের যৌনাঙ্গটি উপড়ে নিয়েছে কেউ, আর সেখান থেকে ভলকে ভলকে রক্ত বেরিয়ে আসছে। এই প্রথমবার ঠাকুর মশাই আমার চোখ ফেটে জল এলো। দিলচাঁদ আর সুখেন দূরে দাঁড়িয়ে আছে। পলাশলোচনের মুখে একটা পৈশাচিক হাসি। আমার নাড়ি গুলিয়ে উঠল।
বমি করে ফেললাম। পলাশলোচন আবারও হেসে উঠল। এতক্ষণ এক মনে অনুকূলবাবুর কথা শুনছিলাম। আমার এত বড় জীবনে কম আশ্চর্যের সম্মুখীন হইনি আমি। মাতু পাগলির বিভ্রমের বশবর্তী হয়ে প্রবল ভয়ও পেয়েছি, কিন্তু সে ভয় উগ্র ভয়, যেমন দ্রুত এসেছে তেমন দ্রুত চলেও গেছে। কিন্তু অনুকূলবাবুর ঘটনা শুনে আমার বুকটায় একটা জগদ্দল পাথরের মতো ভয় চেপে বসল। এর প্রভাব প্রবল নয়, কিন্তু প্রতি মুহূর্তে যেন কুরে কুরে খায়। জানতে চাইলাম, এ না হয় প্রথম শিকার, তারপর? অনুকূলবাবু মাথা নিচু করে বসে রইলেন কিছুক্ষণ। তারপর যখন চোখ তুললেন, চোখে টলটল করছে জল। বাষ্পরুদ্ধ গলায় তিনি বললেন, আপনি আপনি সহমত হবেন কিনা জানি না, তবে আমার মনে হয় সবচেয়ে বড় মোহ হলো খ্যাতির মোহ। সেই খ্যাতির মোহে অন্ধ হয়ে গিয়েছিলাম ঠাকুর মশাই, আর আর থামতে পারিনি যতদিন না পর্যন্ত। অনুকূলবাবু আরো বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। তার বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইছে, আমি বুঝতে পারছি। নিজেকে খুব সংযত রাখার চেষ্টা করছেন তিনি, কিন্তু বুক ফুলে ফুলে উঠছে অবরুদ্ধ কান্নায়। তার কাঁধে হাত রেখে আমি নরম গলায় বললাম, বলুন রায়বাহাদুর, সব বলুন, সব কিছু খুলে বলুন, নইলে আমি যে আপনাকে সাহায্য করতে পারবো না। রায়বাহাদুর জোর করে নিজেকে সংযত করলেন। এর মধ্যে আমার বিবাহ হলো। স্ত্রী বীরভূমের এক জমিদারের একমাত্র মেয়ে। আপনি তাকে দেখেননি, অপরূপা স্থিরমতি। আমার জীবনে যেন 12 মাসই বসন্ত এলো। বড় আনন্দে কেটেছে বিয়ের প্রথম বছর, কিন্তু বছর দেড়েকের মাথায় বুঝলাম আমার সন্তান ভাগ্য নেই। এ পুরা দেশে যা হয়, অচলার ওপরই সব দোষ গিয়ে পড়ল। প্রথম প্রথম আমিও তাই ভাবতাম, কিন্তু মনের মধ্যে একটা খটকা ছিল। একা একা কাউকে না জানিয়ে কলকাতা গেলাম। বড় ডাক্তার দেখিয়ে যা জানলাম, তাতে আমার মাথায় বজ্রপাত হলো। আমি নিজেই সন্তান উৎপাদনে অক্ষম। বিশ্বাস হলো না। আরো 2-1 জায়গায় পরীক্ষা করালাম, কিন্তু হতশ্মী, ফল সেই একই। একবার মনে হলো আত্মহত্যা করি, কিন্তু বিশ্বাস করুন, আত্মহত্যা করতে বড় মনের জোর আর উন্মাদনা লাগে, তা আমার ছিল না। মাসখানেক পর বাড়ি ফিরলাম। এতটাই অবসন্ন হয়ে পড়েছিলাম যে নিজের বোধ শক্তি পর্যন্ত কাজ করছিল না। নিজের অজান্তেই পলাশলোচনের ঘরের দিকে রওনা দিলাম। আপনি যে ঘরটায় রয়েছেন তার কিছুটা পশ্চিমে তার ঘর। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। কড়া নাড়লাম, একটু পরে দরজা খুলে গেল। যে দরজা খুলল তাকে দেখে আমি সম্পূর্ণ হকচকিয়ে গেলাম। আমাদের গ্রাম অঞ্চলে তো নয়, সমগ্র ভারতবর্ষের একমাত্র ইংরেজ কি ফিরিঙ্গি ঘর ছাড়া এমন মেয়ে থাকা সম্ভব নয়। মোমের মতো চামড়া, নীল চোখ, মাথায় প্রায় আমার সমান। আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। মেয়েটি কিছুক্ষণ আমার দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে ঘোমটা টেনে ভিতরে চলে গেল। দরজা খোলা, কিন্তু তাও এক দুর্নিবার বিকর্ষণে আমি ফিরে চললাম। মাথা ঝাঁ ঝাঁ করছে অসহ্য যন্ত্রণায়। ফেরার পথে আপনার ঘরের সামনে যে জামরুল গাছটা আছে তার ছায়ায় দাঁড়ালাম। এমন সময় দেখলাম
সদর ফটকের দিক থেকে পলাশলোচন তার ঘরের দিকেই আসছে। আমার মাথাটা অসহ্য রাগে জ্বলে উঠল। তার পথ আটকে দাঁড়ালাম। তীব্র স্বরে তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমার আশ্রিত, কোন সাহসে আমার অনুমতি ছাড়া ঘরে মেয়ে মানুষটিকে রেখেছ? পলাশলোচন স্থির দৃষ্টিতে আমার দিকে খানিক তাকিয়ে খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। আপনি আজ দেখলেন? রায় বাহাদুর, মনে করে দেখুন, ওই মেয়ে মানুষটির কল্যাণেই আপনার বাঘ শিকারের হাতে খড়ি হয়েছে, আর ওর কল্যাণেই আমি আপনার আশ্রয়ে আসতে পেরেছি। যে মায়া বাঘিনী আপনার জন্য বাঘ ডেকে আনে, সে ওই মেয়ে মানুষটি। আমি আর সহ্য করতে পারলাম না। ওই গাছের নিচেই বসে পড়লাম। মাথার মধ্যে অসংখ্য ছবি খেলে যেতে লাগলো। অসংখ্য মৃত বাঘের হাঁ করা মুখ, ভন ভন করে উঠতে থাকা নীল মাছি, হতভাগ্য সাপদের রক্তাক্ত উরু। পলাশলোচন বলেই চলেছে, আর আপনার তো আপত্তি থাকার কথা নয় রায় বাহাদুর। আশ্রয় আর সামান্য খাদ্যের বিনিময়ে আমি আপনাকে অপার খ্যাতি উপহার দিয়েছি। তার উপর মেয়েটির জন্য আপনার তহবিলে তো বিন্দু মাত্র টান পড়ে না। তার খাদ্য তো সে নিজেই সংগ্রহ করে। আমি মুখ তুলে তাকালাম। ওহ, সে কি বিভৎস জান্তব হাসি শয়তানটার মুখে। হাসি হাসি মুখে এসে চিবিয়ে চিবিয়ে বলে চলেছে, তার খোরাক তো খুব কম। প্রতি শুক্লপক্ষে একটি করে বাঘের যৌনাঙ্গ। আপনারও কাজ হয় তাতে, আমারও। আর মাত্র একটি বাঘ রায় বাহাদুর, আর মাত্র একটি। তারপরই সে অপার শক্তির অধিকারিণী হয়ে যাবে। সে এক আশ্চর্য শক্তি, তার স্বরূপ আমিও জানি না, আপনিও জানেন না। আপনার অন্ন তখন আমাদের আর ধ্বংস করতে হবে না। আর একটি মাত্র বাঘ, 30তম বাঘটি মারার অপেক্ষা। প্রস্তুত থাকবেন, শুক্লা ত্রয়োদশীর সামনেই। এর নাম রায় বাহাদুর। হন হন করে পলাশলোচন চলে গেল। আমি কিছুক্ষণ সেখানেই মরার মতো বসে রইলাম। কোন পাপে আমি সন্তান উৎপাদনে অক্ষম হয়েছি এতক্ষণে বুঝলাম। মনে মনে ঠিক করে নিলাম, শেষ কামড় একটা দিতেই হবে। ওই পিশাচ আর পিশাচিনীর মনোবাঞ্ছা যে করেই হোক আমাকে নিবৃত্ত করতেই হবে। অপেক্ষা করতে লাগলাম শুক্লা চতুর্দশীর। বাগমারায় এককালে চাঁদ সদাগর বড় প্রাসাদ নির্মাণ করেছিলেন। সে হেজে মেজে গেছে কবেই, ধ্বংসস্তূপ পড়ে আছে বনের মধ্যে। এককালে সম্রাট আকবরের সৈন্যের তাড়নায় দস্যু চোর লুটেরার দল সেখানে লুকিয়ে থাকত। তবে সেখানে বাঘের সংখ্যা এতটাই বেশি যে বেশি দিন তারা টিকে উঠতে পারত না। কেউ কেউ মারা পড়ত, আর যারা বেঁচে যেত জোটবদ্ধ হয়ে সাধারণ মানুষের মতো বসতি স্থাপন করে বসবাস করত, আর না হয় ধরা দিত সম্রাটের ফৌজের হাতে। পলাশলোচনের পরিকল্পনা অনুযায়ী আমরা শুক্ল চতুর্দশীর রাতে চাঁদ সওদাগরের পরিত্যক্ত গড়টিকে বেছে নিলাম। এবার আর সুখেন দিলচাঁদকে সঙ্গে নিইনি। যে পরিকল্পনা আমার মাথায় আছে তাতে দুটি নিরীহ মানুষের জীবন জড়িয়ে আর পাপ বাড়াবো না। এবার আমার পথ চলা একা। পলাশলোচন বা মেয়েটি কোনো বাড়ি আমার সঙ্গে যায় না। তারা আগে গিয়ে সরজমিনে তদন্ত করে, ক্ষেত্র নির্মাণ করে, আর আমি গিয়ে জমনিকা টানি।
যখন গড়ের কাছে পৌঁছালাম, চাঁদ খণ্ডরের মাথার উপর উঠেছে। এদিকটায় গাছ বেশ কম, গড় কিছুটা উঁচু জমির উপর। তাকে ঘিরেই ইতস্তত গাছ আর খোলা প্রান্তর। দানবের মতো দাঁড়িয়ে আছে গড়ের কালো ছায়া। বুকটা ঠান্ডা হয়ে এলো আমার। মনে হলো খুব কাছাকাছি, হয়তো কোনো গাছের আড়াল থেকে আমার দিকে তাকিয়ে আছে আধা বাঘ আধা পিশাচিনী। যতটা সম্ভব পা টিপে টিপে এগিয়ে চলেছি। বেশিরভাগটাই ঘাস জমি আর বৃক্ষ শূন্য বলে পায়ের শব্দ ততটা শোনা যাচ্ছে না। খণ্ডরের পূর্ব দিক দিয়ে কাছাকাছি পৌঁছাতেই একটা দেওয়ালের আড়াল থেকে পলাশলোচন বেরিয়ে এলো। হাতের ইশারায় আমাকে ডেকে নিল। তার পিছু পিছু আমি একটি 3 দেওয়ালের ঘরের মধ্যে উপস্থিত হলাম। চাঁদের আলোয় সব স্পষ্ট দেখা যাচ্ছে। পিছন আর এক পাশের দেয়ালের ছায়া পড়েছে মেঝেতে। অন্যদিকে সামনের দেওয়াল পুরোটাই প্রায় ভেঙে পড়েছে। সামনে একটা খোলা অলিন্দের মতো জায়গা, আর তারপরেই বাঁধানো উঠান সোজা খোলা জমিতে গিয়ে পড়েছে। ঠোঁটের উপর আঙুল রেখে পলাশলোচন আমাকে চুপ করতে বলল। আমার চোখের সামনে জ্যোৎস্না ছায়া মাখামাখি হয়ে বারুদ রঙের হয়ে উঠল, আর সে আলো আঁধারি গায়ে মেখে মায়া বাঘিনী ফাঁকা জায়গাটায় এসে দাঁড়ালো। একবার আকাশের দিকে মুখ তুলে ছোট্ট একটা ডাক ছাড়ল, কামনা সিক্ত গর্জন। পুরুষ বাঘকে ডাকছে সে। পলাশলোচন আমার সামনে এক পাশে দাঁড়িয়ে আছে। আমি কি করছি তার পক্ষে বোঝা সম্ভব ছিল না। আমি বন্দুক তুললাম খুব ধীরে ধীরে। হাত কাঁপছে থরথর করে। পলাশলোচনের পৈশাচিক মৃদু হাসি শুনতে পাচ্ছি আমি। চরকগ্রস্ত রোগীর মতো উত্তেজনায় কাঁপছে সে। বাঘিনীর বাঁ দিকের সামনের পায়ের উরু আর বুকের সংযোগস্থল লক্ষ্য করে গুলি চালিয়ে দিলাম আমি। দেওয়ালে ঘেরা ঘরে বাজ পড়ার মতো শব্দ হলো একটা। পলাশলোচন একটা বিকট আর্তনাদ করে বাঘিনীর দিকে ছুটল। আমি তাকে আটকাতে পারলাম না। রক্তপায়ী পিশাচিনী নিষ্পন্দ হয়ে পড়েছিল। জ্যোৎস্নায় ভাঙা ভাঙা আলোয় দেখতে পাচ্ছি পলাশলোচন তার উপর মাথা নিচু করে প্রবল বেগে ঝাঁকাচ্ছে আর চিৎকার করছে। 2-1 আমার দিকে তাকাচ্ছে আর অশ্লীল ভাষায় আমাকে অভিশাপ দিচ্ছে। এমন সময় বাঘিনী লাফিয়ে উঠে পলাশলোচনের গলা কামড়ে ধরল। সে হয়তো সম্পূর্ণ মরেনি বা পরিপূর্ণ পিশাচিনী জীবন লাভ করেছিল। প্রচন্ড কামড়ে মুহূর্তের মধ্যেই পলাশলোচনের মাথাটা ঝরে গেল। আমি আবার বন্দুক তুলে দ্বিতীয় গুলিটা চালিয়ে দিলাম। এবার মাথা লক্ষ্য করে বাঘিনী ছিটকে পড়ল, আর উঠল না। অনুকূলবাবু হাঁপাচ্ছিলেন। একটু জল খেয়ে গদি আটা চেয়ারে গা এলিয়ে দিলেন। আমার অনেকক্ষণ থেকে একটা সন্দেহ হচ্ছিল, অনুকূলবাবুকে সেটি বলেই ফেললাম। আচ্ছা রায়বাহাদুর, পলাশলোচন কি প্রৌঢ়? খুব লম্বা চওড়া মানুষ ছিলেন? ধুতি পাঞ্জাবি পরতেন? অনুকূলবাবু চেয়ার থেকে শটান উঠে দাঁড়ালেন। তারপর আমার পা দুটো জড়িয়ে ধরে বললেন, আপনি অন্তর্যামী ঠাকুর মশাই, আপনি আপনি আমায় রক্ষা করুন। আমি যে পলাশলোচনের আত্মাকে দেখেছি ও চিনেছি, তার কাছে আর ভাঙলাম না। আশ্বস্তির সুরে বললাম, আহা, আপনি এত ভয়ই বা পাচ্ছেন কেন? পলাশলোচন যতই অশুভ হন না কেন, তার কারণে আপনার বন্দুক ধরা স্নায়ু তো তৈরি হয়েই গেছে। না ঠাকুর মশাই, আমার কেমন যেন মনে হচ্ছে এ বাঘ সাধারণ বাঘ নয়। আপনার এমন মনে হওয়ার কারণ কি? পলাশলোচন বা সেই মায়া বাঘিনীর মৃতদেহের কোনো হদিশ পাওয়া যায়নি।
কথাটা শুনে আমার বুকটা ছ্যাঁত করে উঠল। থেরিয়ানথ্রপিস্ট? কিশোরী বলে উঠল। তারানাথ একটা সিগারেট ধরিয়ে দেশলাই কাঠিটা নারকেল খোলের ছাইদানে গুঁজে রাখলেন। দুটো জোরালো টান দিয়ে অনেকক্ষণ ধরে ধোঁয়া ছাড়ার পর একটু উদাস স্বরে বললেন, বিধাতার এ এক অদ্ভুত খেলা। পরবর্তী জীবনে কত ক্ষমতা অর্জন করেছি। বিশু ঠাকুরের মতো উপকারী থেরিয়ানথ্রপিস্টকেও পরবর্তী জীবনে পেয়েছি, অথচ সে সময় এমন বড় বিপদের সম্মুখীন হইনি। কমলাপুরে যখন ছিলাম তখন আমার মনোবল আর গাত্রবন্ধন গৃহবন্ধন ছাড়া আর কোনো ক্ষমতাই ছিল না। অবশ্য এই বোধহয় ভবিতব্য, সাঁতার না জানলে ডোবাও মহাসাগর মনে হয়, আর পটু সাঁতারু কত অনায়াসেই বিরাট বিরাট নদী পার হয়ে যায়। আর তাছাড়া তোমরা যারা শ্রোতা যদি সব সময় দেখতে তারানাথ তান্ত্রিক এলো, অপদেবতা বা অশুভ শক্তিকে অনায়াসেই পরাজিত করলো, আর কি আসতে তার কাছে? ভাবতে ও আর কি এমন। 2 পয়সার বায়োস্কোপেও এমন হাজার হাজার গল্প শোনা যায়। সব কিছুরই একটা ভারসাম্য থাকে, অন্তত থাকা উচিত। আমি বাধা দিয়ে বললাম, তারপর কি হলো? তারানাথ গম্ভীর মুখেই বললেন, বয়স হলে অসহিষ্ণুতা বাড়ে, তোমাদের দেখেও তা বেশ বোঝা যায়। আমরা চুপ করে রইলাম। সিগারেটটা ছাইদানে গুঁজে দিয়ে তারানাথ আবার বলা শুরু করলেন, তারপর খুব বেশি আর কিছু নেই। তন্ত্রের কারিকুরি তখন আর তেমন কিছুই শিখে উঠতে পারিনি। তবে শেয়াল আর বিড়ালের গল্পের মধ্যে যদি চরিত্রের তুলনা করা হয়, সে সময়ের আমাকে বিড়ালের সমগোত্রীয় বলতে পারো। জানি শুধু গাত্রবন্ধন আর গৃহবন্ধন। প্রথমে অনুকূলবাবুর বসতবাটি বন্ধন করলাম, তারপর যে গ্রাম থেকে বাঘ ছেলেটিকে তুলে নিয়ে গেছে সেখানে উপস্থিত হলাম 2 দিন পর সকালে। গোটা গ্রামটা এই সকালবেলাতেও যেন আতঙ্কের ছায়ায় ডুবে রয়েছে। গ্রামের নাম মনোহরপুর, আর সেখান থেকে বড় বন খুব বেশি দূরে নয়। মুরব্বি গোছের যে লোকটাকে সেদিন কমলাপুরের জমিদার বাড়িতে দেখেছিলাম, সে আমাদের দেখে হনহন করে এগিয়ে এলো, মুখে স্পষ্ট উদ্বেগ। অনুকূলবাবুকে উদ্দেশ্য করে সে বলল, বাবু, কাল সারা রাত বাঘের ডাক শুনেছি গ্রামের চারিদিকে মশাল জ্বালাছিল বলে গ্রামে ঢোকেলাই হয়তো, কিন্তু কিন্তু মশালের আলোটা 2 দিনেই তার গা সবা হয়ে যাবে। এইভাবে ইলিয়ে আর কতদিন বাঁচা যায়? আমার একটা প্রশ্ন মাথায় আসায় লোকটিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, যে ছেলেটিকে বাঘে নিয়েছিল তার কি দেহ পাওয়া গেছে? পরদিন সকালেই পাওয়া গেছে, বেশি দূর লিয়ে যায়নি তাকে। আর বড় আশ্চর্য ব্যাপার হলো, বাঘে তারে খায়লাই। শুধু শুধু কি? শুধু তার মানে লিঙ্গটি কামড়ে ছিঁড়ে লিয়ে গেছে। বারবার চমকে উঠতে উঠতে আমার আর চমকানোর ক্ষমতাই ছিল না। অনুকূলবাবুর মুখ দেখে কিছু বুঝলাম না। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। শুক্লপক্ষ চলছে, সন্ধ্যের অন্ধকার নামার আগেই ব্যবস্থা করে ফেলতে হবে। আমি লোকটিকে জিজ্ঞাসা করলাম, আপনাদের গ্রামে উপনয়ন হয়েছে এমন কোনো যুবক ব্রাহ্মণ আছেন কি? লোকটি মাথা নেড়ে ছুটে কোথাও চলে গেল। কিছু পরে একটি যুবক এলো তার সঙ্গে। বেশ সুঠাম শরীর, পরনে ধুতি আর ফতুয়া,
তার ফাঁক দিয়ে গলার কাছে দেখা যাচ্ছে ধপধপে উপনয়ন। নাম নিশানাথ বন্দ্যোপাধ্যায়। তাকে বললাম, নিশানাথ, মন দিয়ে শোনো, অক্ষরে অক্ষরে পালন করতে হবে, কিন্তু ভয় পেলে আগেই বলবে, পরে মনোযোগ ভঙ্গ হলে কিন্তু মৃত্যু অবশ্যম্ভাবী। ছেলেটি রাজি হয়ে গেল। মনে হলো সে বেশ উৎসাহ অনুভব করছে। তাকে নিয়ে গ্রামের এক প্রান্তে উপস্থিত হলাম। এক ঘটি জলে আমাদের গ্রামে সেই সাধুর দেওয়া গ্রাম বন্ধন বা গাত্রবন্ধনের মন্ত্র পড়ে নিশানাথের হাতে দিলাম। তাকে বললাম, এই ঘটি থেকে খানিকটা জল মাটিতে ঢালো, তারপর ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে ওই জল থেকে রেখা টেনে সমস্ত গ্রাম প্রদক্ষিণ করো আমার হাত ধরে। তোমার সঙ্গে মন্ত্র পড়তে পড়তে আমি পাশাপাশি ঘুরব। এই প্রক্রিয়া আমি করলে হতো না, গ্রামের অধিবাসীকেই করতে হতো, নইলে মন্ত্র কাজ করবে না। যেখানে পায়ের জল শুকিয়ে যাবে আমাকে বলবে, আমি সেখানে আবার জল ঢেলে দেব। সমস্ত প্রক্রিয়া শেষ হতে হতে সন্ধ্যা পার হয়ে গেল। গ্রাম বন্ধন হলে নিশানাথকে দিয়ে গ্রামের বাইরে একটু ফাঁকা জায়গায় একটা মন্ত্রপুত গণ্ডি আঁকালাম। সেদিকটাই বনের দিক। নিশানাথকে বললাম, ভয় পেলে এখনই ফেরো, পরে কিন্তু এই গণ্ডি ছেড়ে বেরোতে পারবে না। নিশানাথ বলল, আপনাকে পাশে পেয়ে মনে বল পাচ্ছি। ভয়ে হচ্ছে বটে, তবুও এ কাজ আমি করবই। মনটা অশান্ত হয়ে উঠল। পরের ছেলে, যদি কোনো অনর্থ হয় কি জবাব দেব? চাঁদ উঠল বনের মাথা ছাড়িয়ে। নিশানাথ গণ্ডির মধ্যে বসে এক মনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছে। আমরা গ্রামের গণ্ডির মধ্যে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছি। অনুকূলবাবু বন্দুক আনতে চেয়েছিলেন, আমি বারণ করেছি, কারণ জানি ওতে বিশেষ কাজ হবে না। চাঁদ গড়িয়ে গড়িয়ে মাঝ আকাশে এলো। এক টানা ঝিঝির ডাক। আবছায়া আলোতে নিশানাথকে মনে হচ্ছে একটা পাথরের মূর্তি। বনের দিকে একটা পেঁচা ডেকে উঠল। গ্রামের ভেতরে একটা কুকুর কেঁদে উঠল। তারপরই চারদিক একদম নিঃশব্দ। মনে হলো এক লহমায় সমস্ত জীবজগৎ ঘুমিয়ে পড়েছে। হঠাৎ একটা ভয়ঙ্কর গর্জনে চারদিক কেঁপে উঠল। একটা পাতলা কুয়াশার চাদর এসে আমাদের দৃষ্টিসীমায় বিছিয়ে গেল। তাতে চাঁদের আলো কেমন যেন একটু ঝিমিয়ে গেল। বনের দিক থেকে একটা বাঘ না বাঘিনী এসে দাঁড়ালো ফাঁকা জায়গাটায়। অনুকূলবাবু ফিসফিস করে বললেন, হেই সেই। নিশানাথকে লক্ষ্য করে সেই মূর্তিমান বিভীষিকা এগিয়ে আসতে থাকল। কি ভয়ানক সে মূর্তি! জিভ বেরিয়ে এসেছে তার দুসারি দাঁতের ফাঁক দিয়ে। চোখ দুটো যেন গনগনে দুটো আগুনের গোলা। এমন সময় দেখলাম বনের উপকণ্ঠে একটি লোক এসে দাঁড়ালো। সাদা পোশাক গায়ে, বেশ লম্বা। অনুকূলবাবু বা অন্য কেউ তাকে দেখতে পাচ্ছে না জানি, এ শুধু আমার চোখেই পড়ছে। পলাশলোচনের আত্মা পিশাচিনী বাঘিনীকে নিয়ে এসেছে অনুকূলের গ্রামে এক ভয়ানক প্রতিহিংসা চরিতার্থ করার বাসনায়। ক্ষিপ্র পায়ে নিশানাথের একদম কাছে চলে এলো বাঘিনী। দ্রুত শ্বাস প্রশ্বাসের ঝড় উঠল আমার চারপাশে। প্রবল উত্তেজনায় অনুকূলের শ্বাসযন্ত্র বন্ধ হওয়ার উপক্রম। আমার অবস্থাও খুব একটা ভালো নয়, তবে আমি জানি বাঘিনী যদি বাধা পায়, যদি ব্যর্থ হয়, তবে তার সমস্ত শক্তি হারিয়ে যাবে। তাকে ফিরে যেতে হবে প্রেতলোকের গহীনে।
পেছনের পায়ে ভর করে নিশানাথের ওপর লাফিয়ে পড়ল রাক্ষসী। নিশানাথের কোনো হেলদোল নেই। এক ভয়াল মৃত্যু তার দিকে নিঃশব্দে এগিয়ে আসছে হাওয়া কেটে, তবুও সে অচঞ্চল, স্থির। নিশানাথের গায়ে পড়ার আগেই বাঘিনী অদৃশ্য কিছুতে বাধা পেয়ে ছিটকে পড়ল, আবার ছুটে এলো। ধারালো থাবা দিয়ে ছিঁড়ে কুটিয়ে ফেলতে চাইল অদৃশ্য সেই বাধাকে। তার দেহ তখন আগুনের মতো জ্বলজ্বলে হয়ে উঠল, তাকানো যায় না, এত তার উজ্জ্বল। আমি আশ্চর্য হচ্ছি, নিশানাথ এত অচঞ্চল থাকতে পারছে কি করে। বারবার বাধা পেয়ে একসময় বাঘিনীর তেজ স্তিমিত হয়ে এলো। মাটিতে আছড়ে পড়ল সে। তারপর তার দেহ ভেঙে যেতে লাগলো টুকরো টুকরো হয়ে। এক সময় তার দেহের সমস্তটাই বিলীন হয়ে গেল অজানা শূন্যে। এই নিয়ে দ্বিতীয়বার মৃত্যু হলো তার। প্রথমবার শিকারে বাধা পেয়ে অনুকূলবাবুর হাতে তার দৈহিক মৃত্যু, আর এবার তার প্রেতাত্মারও মৃত্যু হলো শিকারে বাধা পেয়েই। বনের পাশে পলাশলোচনের ছায়ামূর্তিও মরীচিকার মতো হিল হিল করে কাঁপতে কাঁপতে অদৃশ্য হয়ে গেল। কিশোরী মুখ খুলল সর্বাগ্রে। ঠাকুর মশাই, আমার প্রশ্ন হলো, এত বছর পর বাঘিনীর প্রেতাত্মা জেগে উঠল কি করে? বলি, মাইনে কত পাও? এর সঙ্গে তার কি সম্পর্ক? আরে বলোই না বলছি। 730 টাকা। তা প্রথম থেকেই কি এই মাইনেই ছিল? তা কি করে হয়, ধীরে ধীরে বেড়েছে। ঠিক, প্রত্যেক ক্রিয়ারই জৈবিক বা প্রেতলৌকিক একটা পর্যায় বিভাগ থাকে। কোনো কিছুই হঠাৎ করে হয় না। ঠিক ততদিনেই প্রেতিনীর পুনর্জাগরণের সময় হয়েছিল হয়তো। কিন্তু কি আশ্চর্য, আপনি থাকাকালীনই সেটা হলো? সে তো তোমরা আমাকে মুখ্য ভাবছো বলে ওরকম মনে হচ্ছে। একটু উল্টো দিকে ভেবে দেখো। আমি থাকাকালীন ঘটনাগুলো ঘটেছে না ভেবে ঘটনাগুলো ঘটার সময় আমি ওখানে উপস্থিত ছিলাম এটা ভাবো, দেখবে বিশ্বাস করতে অতটা কষ্ট হবে না। কিন্তু গ্রামের ওই ছেলেটি, কি যেন নাম, নিশানাথ, তারা তো বীরত্ব এলো কোত্থেকে? যে দৃশ্য দেখে আপনারও আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়, সে দৃশ্যের সামনে সে এমন অচঞ্চল রইল কেমন করে? সে ও দৃশ্য দেখেইনি তো ভয় পাবে কি? দেখেনি মানে? হ্যাঁ, দেখেনি। নিশানাথ জন্মান্ধ ছিল। আগেই বলেছি, গ্রামের চারদিকে গণ্ডি টানার সময় আমি তার হাত ধরেছিলাম। কিশোরী দুবার হাঁ করে কিছু বলতে গিয়েও চুপ করে গেল। আমিও চুপ করে রইলাম। তারানাথ মৃদু স্বরে বললেন, সবই বিশ্বাস, বুঝলে? তুমি পাথরে ঈশ্বর দেখলে সেও বিশ্বাস, বা ঈশ্বরে পাথর দেখলে সেও বিশ্বাস। আর আমাদের এখনো সব সত্য বা মিথ্যা বিচার করার মতো যোগ্যতা হয়ে ওঠেনি। প্রকৃতি যেমন সুন্দরী তেমনই দুর্বোধ্যাও। শেষবার চোখ বন্ধ হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত যেন দেখে যেতে পারি ঈশ্বর আমাকে যেন সব কিছু বুঝতে চাওয়ার দুঃসাহস কোনোদিন না দেন। এবার তারানাথ চুপ করলেন। তাকে প্রণাম করে আমরা বেরিয়ে এলাম। আমি কিশোরীকে বললাম, খবরের কাগজে দেখলে বাঘমারা আইন বিরুদ্ধ হয়েছে? কিশোরী কিছু বলল না। পার্ক স্ট্রিট গির্জার মাথায় গোল চাঁদ উঠেছিল। শুক্লপক্ষের চতুর্দশী আজ।
আপনারা শুনলেন ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনের নিবেদন কর্ণশীলের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প বাঘের মন্তর। আমরা খুব তাড়াতাড়ি আনতে চলেছি 5 ঘন্টার সুদীর্ঘ একটি তন্ত্রভিত্তিক উপন্যাস। উপন্যাসটি আপনারা শুনতে পাবেন 5টি পর্বে। শ্রোতাদের সুবিধার্থে আমরা 5টি পর্বই একসাথে রিলিজ করব। শ্রোতা হিসেবে আমরাও বুঝি এসব ক্ষেত্রে অপেক্ষা করাটা খুবই কষ্টকর। উপন্যাসের সমস্ত ডিটেলস, রিলিজ ডেট, পোস্টার ইত্যাদি খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে আমাদের চ্যানেলের কমিউনিটি পোস্টের মাধ্যমে। আপনি যদি ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সঠিক সময়ে সমস্ত কিছুর আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে আমি সায়ন, অন্যান্য চরিত্রে তমাল, কুন্তল, বিপ্রদীপ, সাবর্ণ ও শ্রীরূপ। সমগ্র প্রোডাকশন ও সাউন্ড ডিজাইনে সাবর্ণ, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু। আমরা খুব তাড়াতাড়ি আবার হাজির হব তন্ত্রভিত্তিক উপন্যাস নিয়ে। ততদিন বি ইকো ফ্রেন্ডলি, লিসেন টু ইকো ফ্রেন্ডলি।